নবম গ্রেডের সরকারি সহকারী প্রকৌশলী চাকরিতে দেখা যাচ্ছে 33% কোটা। এভাবে যদি দিনকে দিন ডিপ্লোমা কোটা বৃদ্ধি পেতেই থাকে তাহলে 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছে? যে 24-এর গণ অভ্যুত্থানের জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল, মূল অঙ্গীকার ছিল এই কোটার বিরুদ্ধে। তারপরেও দেখা যাচ্ছে এই স্বাধীন বাংলাদেশে এখনও বিভিন্ন স্থানে কোটার বিরাজমান। আমাদের এই প্রকৌশলীদের সাথে যে বৈষম্য করা হয়েছে এবং এই দিনকে দিনে আমাদের প্রকৌশলীদের যে অধিকার হরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে সারা বাংলাদেশের ন্যায় আমরা আমাদের আজকের এই আন্দোলন দেখেছি এবং এই আন্দোলন অনুষ্ঠিত করছি, বিক্ষোভ সমাবেশ। সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামেও সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। 2, টেকনিক্যাল 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। 3, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এই মর্মে আইন পাশ করে অবশ্যই গেজেট প্রকাশ করতে হবে। একজন ডিপ্লোমা টেকনিশিয়ান কোনোদিন বিএসসি ইঞ্জিনিয়ারের সমান হতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 13 সালে এক সহিংস আন্দোলনের মাধ্যমে তারা কি করছে, এই যে 10ম গ্রেডে 100% তারা কোঠা দিয়ে এই হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা, সেটা তারা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। এমনকি শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে 33% যে তাদের হচ্ছে প্রমোশনে যেটা আছে আর কি 100%-এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যেটা, সেটাও তারা দীর্ঘদিন টেকনিক্যালি নিয়োগ বন্ধ করে রাখছে, তাকে নিজেদের মধ্যে সব করে রাখছে। এখন একটা দেশে মানে আমাদের এখানে একটা প্লান্টে যদি ইঞ্জিনিয়ার থাকে মানে পদ থাকে 600টা, তার মধ্যে 400টা থাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যারাউন্ড 200টা থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কারণ এর মধ্যে থেকে 400টা পদ তাদের হাতে, আর 200টার মধ্যে 33% মানে 67টা তাদের হাতে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 133টা। আমাদের যে পুরো বাংলাদেশ থেকে এই যে আমাদের এই পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে আর এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে, এখান থেকে এতগুলো স্টুডেন্ট বের হচ্ছে, তাহলে তারা কি করবে? তাদের কি চাকরি করা লাগবে না? এখন তারা বলছে যে আমরা আরও অনেক বেটার ডিজার্ভ করি। বাংলাদেশের বাজারে চাকরি কোথায়? যা আছে তাও তারা সব নিয়ে নিচ্ছে। তাহলে আমরা কি করছি? আমরা তো আর কি মারছি না। এমনকি তাদের বিভিন্ন লোকজন কি বলে যে আমরা সার্কিট বুঝি না, এ বুঝি না, ও বুঝি না, তাই আমি মজা মারতে আসছে এখানে আমরা। আর তারা কি করছে? তারা তো কোন স্টুডেন্টরা ডিপ্লোমা ভর্তি হয়েছে আগে আমরা কিন্তু সব দেখছি, আমাদের বন্ধু যারা ভর্তি হয়েছে, যারা করছে, তাই না? তাহলে মেন পদ হচ্ছে আমাদের যে জিনিসগুলা, আমাদের যে দাবিগুলা 3 দফা দাবি, তাদের যে ওই মানে একটা হাস্যকর 7 দফা দাবি দিয়েছে, এই দাবির বিপক্ষে আমরা অবস্থান করছি এবং তার জন্য আমরা 3 দফা দাবি আমাদের আছে, সেটা যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, যোগ্যদের যোগ্য স্থানে যাতে আমরা থাকতে পারি, সেজন্য প্রশাসন, সরকার এবং সকলকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমাদের যে আইইবি সার্টিফিকেশনের যে ব্যাপারটা আছে, সেটা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে আমাদের যে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তারা হচ্ছে এই অ্যাক্রিডিশনটা দেয়। তো আমি মনে করি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে 5টি প্রকৌশলী বিভাগ রয়েছে, আপনারা জানেন তাদের যথেষ্ট পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি সহ নানাবিধ সুযোগ সুবিধা বিদ্যমান। শুধুমাত্র আমাদের প্রশাসনদের মানে সদিচ্ছার অভাবে এবং সমন্বয়ের অভাবে আসলে আমরা এই আইইবি অ্যাক্রিডিশনটা পাচ্ছি না। তো আমি প্রশাসনকে অনুরোধ করতে চাই যে আমাদের এই 5টি প্রকৌশল বিভাগকে খুব দ্রুত আইইবি অ্যাক্রিডিশনের আওতায় এনে আমরা যেন একদম পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করার পর নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো সহ আমাদের যে ইঞ্জিনিয়ার সংক্রান্ত যে সকল অধিকার এবং ফ্যাসিলিটিস রয়েছে আমরা যেন সেগুলো নিশ্চিত করতে পারি। এই ব্যাপারে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা শিক্ষকরা আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। ধন্যবাদ।